most humans. The magnetic field is varying and EMF will be induced in the loop. এখানে একটা বিষয় আমি বলি যে সিনক্রোনাস স্পিডের কথাটা কেন আপনার এই ইয়ার মধ্যে বললো, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে বললো, কারণ এটা হচ্ছে দুইটা বিষয়। এখানে হচ্ছে আপনার ওই স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা আপনি দেখছেন যে এখানে 3 ফেজ যে কারেন্টটা দেখাইছে, মানে সাইন ওয়েভের 3টা ফেজের 3টা কারেন্ট দেখাইছে না, তো এই যে একটা ম্যাগনেটিক ফিল্ড এইটা কিন্তু ঘুরতেছে। এই ঘোরাটাই হচ্ছে আপনার এই যে ম্যাগনেটিক ফিল্ডটা যে ঘুরতেছে এটাই হচ্ছে আপনার ওই ইন্ডাকশন মোটরের জন্য সিনক্রোনাস স্পিড। এখন মানে একেবারে একটু আগে বলে রাখি যে এই রোটরটা কেমনে ঘুরতেছে। রোটরটা তো ঘোরার কথা না, কিন্তু এখানে একটা ড্যাম্পার উইন্ডিং আছে এবং ওই উইন্ডিং থাকার কারণে এটা হচ্ছে ওই ম্যাগনেটিক যে ফিল্ডটা তৈরি হচ্ছে ওর করসপন্ডিং ওই ড্যাম্পার উইন্ডিংয়ের কারণে ওইখানে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে। ইনডিউস হওয়ার কারণে সেখানেও হচ্ছে আপনার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, যেটা হচ্ছে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করে এবং ওর মধ্যে ও হচ্ছে একটা ইনিশিয়ালি টর্ক পায় নিজেকে চলার জন্য। তারপরেও আস্তে আস্তে চলতে চলতে মোটামুটি চেষ্টা করে ওর সাথে সিনক্রোনাস স্পিডে ঘুরতে, কিন্তু সে কখনোই ঘুরতে পারে না। কারণ আপনি সিনক্রোনাস মানে মোটরে যেই ডিসি এক্সাইটেশন করতেন ওইখানে একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতো রোটরে, সে ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে রোটরের ম্যাগনেটিক ফিল্ডের সাথে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের সাথে কাপল করার চেষ্টা করত এবং কাপলিং করে ফেলতো। করলে ওরা হচ্ছে তখন সিঙ্ক হয়ে যেত। তখন স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড রোটরের ম্যাগনেটিক ফিল্ড ঘোরাটা একই হতো, তো সিঙ্ক্রোনাইজেশন হয়ে যেত। বাট এখানে তো আপনি যেহেতু ডিসি এক্সাইটেশন দিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে কখনোই এটা সিঙ্ক হবে না। দ্যাটস ওয়াই দ্যাট ইজ অলসো নোন অ্যাজ অ্যাসিনক্রোনাস মোটর। দেখেন বাবা, এটি হচ্ছে সবচেয়ে বড় সিগনিফিক্যান্ট ডিফারেন্স। এটা আসলে আমরা বুঝতে পারি না। আপনাকে যখন বলা হয় যে একটা সিনক্রোনাস মোটরের সাথে একটা ইন্ডাকশন মোটরের মূল পার্থক্যটাকে, আসলে কোনো পার্থক্যই নাই, জাস্ট একটা পার্থক্য আমি ডিসি এক্সাইটেশন দিচ্ছি না, ওই একটা কারণেই আপনার একটা সিনক্রোনাস স্পিডে ঘুরবে আর একটা হইতেছে স্লিপের কারণে একটা হইতেছে কম বেশি হবে। হ্যাঁ, কম বেশি হবে, যেহেতু সে সিনক্রোনাস মানে সিঙ্ক করতে পারতেছে না। তো সিঙ্ক করতে পারতেছে না মানে দেখে তো কি ওইটা সে কম ঘুরবে। কারণ রোটরে আপনি তো ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছেন না, রোটর, হ্যাঁ আপনার রোটরে তো ডিসি এক্সাইটেশন নাই, সো দ্যাটস দ্য রিজন, আর কিছু না। না অপোজ করলে না, অপোজের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে টর্কের ক্ষেত্রে। বাট স্যার ইন্ডাকশন তো হচ্ছে স্যার সেলফ স্টার্টিং, মানে এখানে এক্সাইটেশন। আচ্ছা, ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং হচ্ছে 3 ফেজটা, সিঙ্গেল ফেজ না। সিঙ্গেল ফেজে আমাদের ক্যাপাসিটর হেল্প নেওয়া লাগে, সেটা কেন এটা পরে আলোচনা করবো না, পরে মানে ইফ আই গেট এনাফ টাইম, তাই। সো সিনক্রোনাস মোটরের মানে ওই মানে এটা ইন্ডাকশন মোটর 3 ফেজটা হচ্ছে আপনার সেলফ মানে সেলফ স্টার্টিং, আর 1 ফেজ হচ্ছে আপনাকে স্টার্ট করাই দিতে হবে, সেটা হচ্ছে এই ইয়ার দিয়ে ক্যাপাসিটর লাগে। হ্যাঁ, ক্যাপাসিটর লাগবে। হ্যাঁ, সিঙ্গেল ফেজ কোথায় ইউজ করে? আপনি যে বাসা বাড়িতে যে আপনার ইয়েটা দেখতেছেন সিলিং ফ্যান, এটা তো আপনার সিঙ্গেল ফেজ। আমাদের ল্যাবে যেগুলো এগুলো তো 3 ফেজ। হ্যাঁ, আমাদের ল্যাবে আছে সিঙ্গেল ফেজও আছে, 3 ফেজও আছে। আপনার 3 ফেজ স্প্লিট ফেজও আছে, মানে চাইলে আমি একটা একটা করে চালাতে পারবো, এরকম করা যায়, স্প্লিট করে করা যায়। তো ফ্যানের যে কয়েল বলে যে এটা নষ্ট হয়ে গেছে, এটা কি বোঝায়? উইন্ডিংটা মানে কি বোঝায়? কয়েল আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা কি সমস্যা যখন ফ্যান নষ্ট হয়ে যায়? অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে ইনডাস কারেন্ট বেশি থাকার কারণে পুড়ে যায়, কিন্তু দেখেন এই উইন্ডিংটা কিন্তু এক একভাবে করা যায়। যেমন আপনার বাসায় যে মোটরটা পানি টানতেছে সেটা কিন্তু এক রকমের ইন্ডাকশন মোটর, আবার বাসায় যেটা দেখতেছেন সেটা কিন্তু আরেক রকম। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী উইন্ডিং করবে, ঠিক আছে। হ্যাঁ, আর কি সমস্যা হয় ওই যে ম্যাক্সিমামে তো দেখা যায় কয়েল পুড়ে যায় অথবা আপনার এই ক্যাপাসিটরের সমস্যা হয়, এইটাই হচ্ছে মেইন প্রবলেম। আর মোটরে তো আর প্রবলেম হওয়ার সুযোগ কই, তাই তো। এনিওয়ে, The EMF will produce a current in the loop. Thus, the situation has become like a current-carrying loop situated in the magnetic field. According to the Lorentz force law, an electromagnetic force will be produced on the loop, and the loop will start to rotate.
The same phenomenon occurs inside an induction motor as well. Here, instead of a simple loop, something very similar to a squirrel cage is used. The three-phase AC current passing through the stator produces a rotating magnetic field. So as in the previous case, current will be induction motor. That's why the motor is called an induction motor. Electricity is induced on the rotor with help of electromagnetic induction rather than. সো এখানে এটা হচ্ছে স্কুয়ারেল কেজটা, এটা করে আপনাকে স্কুয়ারেলের বাংলা কি বলেন তো? কাঠবিড়ালি। ওইটা যে খাঁচার মধ্যে রাখে অনেকটা হচ্ছে এরকম ভাবে। এই কেসটার মূল কারণ হচ্ছে এই কেসটা দেওয়ার কারণে আপনার যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা এটা তো প্রতিনিয়ত ঘুরতেছে। এখন ফ্যারাডের ইন্ডাকশন ল অনুযায়ী যেহেতু ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডকে সবসময় কাট করতেছে, এর মধ্যে দিয়ে কারেন্ট ইনডিউস হবে। কারেন্ট ইনডিউস হলে ওর মধ্যে থেকেও তো একটা আপনার ইলেকট্রিসিটি জেনারেট মানে হয়, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ওই ম্যাগনেটিক ফিল্ড ওই স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডকে কী করবে? অপোজ করবে। অপোজ করার কারণে এ হচ্ছে ঘোরার একটা শক্তি পাবে, এবং এই কারণে কিন্তু আপনার এখানে এই মোটরটা ঘোরে। ওকে, এবং প্রতিনিয়ত আপনার এখানে এই যে অ্যালাইনমেন্টটা এটা কিন্তু চাইলে সোজা দিতে পারতো, মানে একেবারে সোজা, এটা কিন্তু একটু মানে বাঁকা। এটার মূল কারণটাই হচ্ছে যাতে এখানে আপনার ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের যে কাটটা হচ্ছে এটা বেশি হয়। যত বেশি হবে আপনার তো তত সুবিধা, তাই না? সেখান থেকে যত বেশি কারেন্ট ফ্লো হবে তার জন্য মানে কারেন্ট ফ্লো হবে কত বেশি? যখন আপনার ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটাকে বেশি কাট করবে। তো যত বেশি কাট করানো যায় এর জন্য হচ্ছে এটাকে একটু বাঁকা করে দিচ্ছে। ওকে, অ্যালাইনমেন্টটা একটু অন্যরকম। সো এইটাই হচ্ছে আপনার এই যে রোটরের, এটা কিন্তু মূল পার্টটা কিন্তু রোটরে। স্কুয়ারেল কেজ ইন্ডাকশন মোটর যদি বলা হয়, এটা হচ্ছে রোটরের ইয়েটা হচ্ছে এরকম। ওকে, আর এটা তো অনেক বড় দেখাচ্ছে এখানে, বাট মেশিনের ক্ষেত্রে তো এটা ছোট করে দিচ্ছে। আপনার ল্যাবে যেটা ওইটাও কিন্তু খুব ছোট। এটা শর্ট সার্কিট করবে, মানে শর্ট সার্কিট মানে লাস্টে তো স্যার শর্ট সার্কিট বারগুলো, মানে শর্ট সার্কিট বুঝি নাই। বারগুলো মানে সার্কিট কমপ্লিট করার কথা বলতেছে। একটা যে স্টিক আসছে না। আচ্ছা, আপনারা দেখেন এটা ওইখানে ইয়ে আছে, আমি বুঝতে পারি নাই, আপনারা দেখেন আগে এটা তারপর। এই যে এটা চলে গেল আবার। আচ্ছা, এখানে একটা বিষয় জাস্ট দেখানোর, সেটা হচ্ছে যে ইন্ডাকশন মোটর আমাদের ইলেকট্রিক কারে কি ব্যবহার করা হয়? ইন্ডাকশন মোটর। এখন ইলেকট্রিক কারে কিন্তু ইন্ডাকশন জেনারেটরও হয় আবার মোটরও হয়, একই জিনিস। তো এখানে যেটা বলছে The invention of ওই ইয়াটা দেখা যাচ্ছিলাম, that a specific understanding of the ingenious operation principles এটা হচ্ছে আপনার behind an induction ওই motor. রোটরের স্পিডের উপরে বেস করে ও এক একটা সময় হচ্ছে আপনার মানে জেনারেটর হিসেবে কাজ করতে পারে, আবার হচ্ছে কি করে মোটর হিসেবে কাজ করে। দেখেন না যে একটা পর্যায়ে চললে হচ্ছে পাওয়ার সেভিং মোডে চলে, বা একটা পর্যায়ে চললে হচ্ছে আপনার পাওয়ার নিতে থাকে ইঞ্জিন থেকে। সো ওইটা হচ্ছে আপনার সো ইলেকট্রিক কারের জন্য হচ্ছে ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়। এবং ইন্ডাস্ট্রিতে ইন্ডাকশন মোটর কন্ট্রোল করাটা খুব ইজি, সিনক্রোনাস মোটর কন্ট্রোল করা যায়। একটা ভিএফডি দিয়ে আপনি কন্ট্রোল করা যায়। ভিএফডি কি? ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন তাহলে ভিএফডি তো আমাকে চালাইতে ইয়া হয়, যেমন এটা আমি কন্ট্রোল সিস্টেমে ট্রাই করি যে ইন্ডাস্ট্রিতে কেন ভিএফডি ব্যবহার মানে করা হয়। মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিতে দেখবেন অটোমেশনটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়। এবং অটোমেশন কি দিয়ে করে? এখন পর্যন্ত বাংলাদেশে আসলে পারফেক্টলি অটোমেটেড কোম্পানি কম, মানে সেমি অটোমেটিক বলা হয়, ম্যানুয়াল হেল্প লাগে। এনিওয়ে, সো মূলত এই পুরো অটোমেশনটা করা হচ্ছে পিএলসি দিয়ে। এখন এই পিএলসি আসলে আমরা
পিএলসি তে একটা মনে করেন একটা আর্ডিনোর মতো একটা ডিভাইস, মনে করেন এটা অনেকটা ইন্ডাস্ট্রিয়াল ইয়াতে অনেকটা ব্যয়বহুল। সো পিএলসি মূলত আসলে অপারেট করে কিন্তু ভিএফডি। পিএলসি ডিরেক্ট কখনো আপনার মোটরকে কমান্ড করতে পারে না, ও ভিএফডি কে কমান্ড করে, এবং ভিএফডি দিয়ে হচ্ছে আপনার ইন্ডাকশন মোটরগুলো হচ্ছে চলে, বন্ধ হয় বা হোয়াটএভার ইট ইজ। আর ফ্যাক্টরিতে যাই দেখেন 90% হচ্ছে আপনার ইন্ডাকশন মোটর। ঠিক আছে, আসতে পারে, এটা তো অত কঠিন কিছু না। আমি আপনাদেরকে ওই একটা শর্ট সাজেশন দিব, টেনশন কিছু নাই। সো একটা ট্রান্সফরমারের আমরা অলরেডি দেখেছি যে আসলে একটা ট্রান্সফরমারের মতোই কিন্তু আপনার ইন্ডাকশন মোটরের হচ্ছে আপনার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা একই রকম। হ্যাঁ, যদি একটু আপনাদেরকে আগে একটু দেখাইনি, গত ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছি যে এইটা যদি স্টেটরের পার্ট হয়, এটা হচ্ছে আপনার রোটরের পার্ট। এবং আপনারা এটা দেখছেনও যে আসলে ফ্যারাডে ইন্ডাকশন ল অনুযায়ী তো কাজ করতেছে। ওর এখানে একটা ভোল্টেজ আছে, মনে করেন এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। যদি ট্রান্সফরমারের মতো চিন্তা করেন, তাহলে এখানে কিন্তু একটা ভোল্টেজ ইনডিউস হয় না? ভোল্টেজ ইনডিউস হয় দেখি তো কারেন্ট যাচ্ছে, কারেন্টটা প্রবাহিত হয়, এখানে আপনি একটা ভ্যালু পাবেন না। এখন এটা তো আর মোদ্দা কথা ওইরকম ট্রান্সফরমারের মতো হবে না, কিন্তু ট্রান্সফরমারের মতো তো কাজ করতেছে। সো দ্যাটস ওয়াই আসলে আমরা বলতে পারি যে এটাকে কমপ্লিটলি আমরা রিপ্লেস করতে পারি একটা ট্রান্সফরমার মডেল দিয়ে। আমরা যদি এইটাকে একটা কার্ভের মাধ্যমে দেখি এটার ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলা, তাহলে আমরা একইভাবে দেখতে পারবো যে আপনি খেয়াল করে দেখেন যে আমি এফ এ টার্নস মানে হচ্ছে যদি এটা হচ্ছে ম্যাগনেটাইজিং যে ফোর্সটা বা ম্যাগনেটোমোটিভ ফোর্স বলা হয় এটাকে, হ্যাঁ ম্যাগনেটোমোটিভ ফোর্স। এইটা দেখেন যখন বাড়তেছে মানে নাম্বার অফ টার্নস যত আমি বাড়াবো, আমার ম্যাগনেটোমোটিভ ফোর্স তো বাড়বে। যখন আমি কোণগুলির সংখ্যা বাড়াবো, এটা যখন বাড়াবো, আপনি খেয়াল করে দেখেন যে ট্রান্সফরমারের ক্ষেত্রে একটু বাড়ালেই খুব অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়, বাট এখানে আসলে একটু লিনিয়ারলি চেঞ্জ হয়। একটা পর্যায়ে দেখেন তো এখানে যে হচ্ছে মোটামুটি উভয়ই স্যাচুরেশনে চলে যায়। এটা কেন হয়? এটা হচ্ছে আসলে আপনার এটা ম্যাটেরিয়ালের প্রপার্টির কারণে। যেমন আমরা যদি বলি যে আমরা যে ফ্লাক্সের কথা বলি, মনে করেন এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল, এখানে তো আপনার ফ্রি ইলেকট্রন আছে, অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে। এখন আপনি জানেন না কতগুলো ফ্রি ইলেকট্রন। মনে করি আমি একটা এই ম্যাটেরিয়ালে 1 2 3 4 8টা এরকম ফ্রি ইলেকট্রন আছে, লেটস সে 8টা। মনে করেন কেউ কেউ আছে আপনার এরকম, কেউ কেউ আছে আপনার এরকম, কেউ কেউ আছে আপনার এরকম, কেউ আছে আপনার এরকম, কেউ হচ্ছে এরকম, কেউ হচ্ছে আবার এরকম, তাই না? আস্তে আস্তে একটা পর্যায়ে মনে করেন আপনি এই যখন এই পর্যায়গুলোতে আসে, তখন আপনি একটা একটা করে চেঞ্জ হচ্ছে, একটা একটা করে সুবিন্যস্তভাবে এরা হচ্ছে। একটা পর্যায়ে বাড়াতে বাড়াতে আপনি দেখবেন সবাই আপনার এরকম হয়ে গেছে, চেঞ্জ হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, সো এই পর্যায়ে হ্যাঁ না অ্যাট্রাকশন তো মানে ও যখন মানে আস্তে আস্তে ওরা সবাই একদিকে হচ্ছে, একদিকে মানে এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এটা মনে হয় 19 এর বইতেও আছে এরকম ভাবে। তা এরকম মানে জাস্ট বোঝানোর জন্য যে ওরা এখন একটা অ্যালাইনমেন্টে চলে আসছে, রিয়েলি কিন্তু এরকম না, জাস্ট বোঝানোর জন্য। তো এখন সবাই যখন একটা অ্যালাইনমেন্টে চলে আসছে, চেঞ্জের তো আর কিছু নাই, তখন সে স্যাচুরেট হয়ে গেছে। তখন আপনি যতই ম্যাগনেটোমোটিভ ফোর্স বাড়ান না কেন, আপনার ফ্লাক্স সংখ্যা বাড়বে। সো এটা হচ্ছে একটা বিষয়।
সো এটা হচ্ছে পজিটিভ দিকে, যেহেতু আমি সাইন ওয়েভের কথা চিন্তা করি, এটা যদি পজিটিভ দিকে হয় তাহলে এটা নেগেটিভ দিকে এরকম হবে। সো দ্যাটস আচ্ছা ঠিক আছে। সো এই জন্য আমরা বলতে পারি যে আসলে ট্রান্সফর্মার মডেলটা আসলে ইন্ডাকশন মোটরের যে মডেল আর ট্রান্সফর্মার মডেল একই জিনিস। এই জন্য কিন্তু এই কোশ্চেনটা অনেক সময় অবলোকন করা হয় যে রোটেটিং ট্রান্সফর্মার কোনটা। এখন তো আপনি তো লক্ষ্য হয়ে যাবেন, হ্যাঁ রোটেটিং ট্রান্সফর্মার আল্লাহ আমার সাথে পড়ে, তখন তো একটা মুসিবত। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে আগে মনে রাখতে হবে যে এই রোটেটিং ট্রান্সফর্মার ইন্ডাকশন মোটরকে অনেক সময় অনেকে রোটেট। আচ্ছা এখন এটা হচ্ছে মানে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইন্ডাকশন মোটর। এখন আমরা একটা ইন্ডাকশন মোটর, আমরা একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট ফাইনাল এরকম দেখি না, আমরা বলি যে এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ট্রান্সফরমার রাখেন, কাকে রেফারেন্স করে? সেকেন্ডারিকে অথবা প্রাইমারিকে। এনিওয়ে আপনি এরকম ভাবে একটা প্রাইমারিকে রেফার করে আপনি এই ইন্ডাকশন মোটরেরও একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এরকম পাবেন। এগুলো বইতে এরকম দেওয়া আছে, আমি জাস্ট কপি পেস্ট করে দিয়েছি, আপনারা এটা করে নেবেন। হ্যাঁ, যেহেতু আপনারা ট্রান্সফরমার করে আসছেন, এটার আপনাদের বোঝানোর কিছু নাই। পিডিএফ কি দিছেন দিয়ে দেওয়া আছে, আপনাদের বইটাও পুরো দিয়ে দেওয়া আছে পিডিএফ। সো আমি সবসময় বলবো যে বইটা দেখেন, আর একটা অভ্যাস করেন পিডিএফ দেখে পড়ার অভ্যাস করেন। পিডিএফ দেখে বই পড়ার অভ্যাসটা করেন, আর পিডিএফ পড়তে পারেন এর একটা বড় অভ্যাস, মানে যেটা আমার আছে, মানে এটা খুব সমস্যা করে, কারণ আপনি তো সব বই অ্যাভেলেবেল পাবেন না। এখন বলতে পারেন যে না স্যার আমি এখানে আমি করতেছি, আমি নীলক্ষেত দিয়ে আমি প্রিন্ট করে নিয়ে আসবো, না পেলে আছে করানো যায়, কিন্তু আপনি বিদেশে গেলে এরকম পাবেন না সেই হিসাবে। এনিওয়ে ঠিক আছে, এটা হচ্ছে দ্য পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এন ইন্ডাকশন মোটর। মানে একটা ফেজের জন্য এটা, তাহলে তিনটা ফেজের জন্য তিনটা। যদি আমি আপনাকে বলি তিনটা ফেজের জন্য আঁকেন, তখন কিন্তু একই জিনিস তিনবার আঁকতে হবে, বিরক্ত হইলেও আঁকতে হবে। কথা বুঝতে পারছেন? হইতে পারে যদি ইজি কোশ্চেন হয় তখন তো হয়তো আমি বলতে পারি যে আপনি তিনটা আঁকবেন, তো আপনি একটা, এখন একটা আঁকলে যে মার্ক পাবেন ওরকম না, অবশ্যই পাবেন। সেটা হয়তো আপনি মানে 5-এ হয়তো 3 পাবেন। কপি পেস্ট তো আর আপনি করতে পারবেন না, লিখতে হবে। হ্যাঁ, কিন্তু তখন তো আপনাকে চেঞ্জ করতে হবে, I1 R2 X2 এরকম চেঞ্জ করতে হবে। ওকে ফাইন। আচ্ছা এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট পার্ট, যেটা একটু বুঝতে হয়। সেটা হচ্ছে দেখেন এগুলো বইটা খুব সুন্দর করে দেওয়া আছে, আমি জাস্ট স্টেজিংটা বলতেছি। পাওয়ার এন্ড টর্ক ইন ইন্ডাকশন মোটর, এখানে যে বিভিন্ন পাওয়ার ফ্লো ডায়াগ্রামের বিভিন্ন পর্যায়ে লস হয় একটা ইন্ডাকশন মোটরে, শুধুমাত্র ইন্ডাকশন মোটর না, সিনক্রোনাস মোটরও কিন্তু এটা দেখে আসে এই লসটা। সো আমরা একটু চিন্তা করে দেখি, আমার প্রথমে যে ইনপুট পাওয়ার যেটা, সেটা হচ্ছে এটা √3 VT IL cos θ। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি, আদানটা শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, সো এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ইনপুট পাওয়ার। দেখেন এদিকে তাকান, এই যে হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট পাওয়ার হচ্ছে √3 VT IL cos θ, এগুলো তো আপনারা জানেন সবকিছু। তারপরে দেখেন প্রথম যে পার্টটা আপনি ইনপুট পাওয়ার দিচ্ছেন কাকে? মোটরে কোথায় ইনপুট পাওয়ার দিচ্ছেন? স্টেটরে দিচ্ছেন। এটার ক্ষেত্রে তো আমরা তো পাওয়ার, আপনি মোটরে পাওয়ার দিবেন না, মোটর আপনার পাওয়ার দিবে। পাওয়ারটা আপনি মোটরে দিচ্ছেন, আপনি লাইন দিচ্ছেন কোথায়? স্টেটরে দিচ্ছেন। স্টেটরে দেওয়ার পরে প্রথমে যে ধাপটুকু থাকে, স্টেটরে আপনার কি থাকে? কপার থাকে, তার থাকে, সে তারে একটা লস যাবে। এই লস যাওয়ার পরে স্টেটরের একটা কোর থাকে, কোরের মধ্যে একটা লস যাবে, এই হচ্ছে আপনার লস। তাহলে দেখেন পাওয়ারটা স্টেটিংটা কিভাবে হচ্ছে, স্টেটর কপার লসের পরে একটা পাওয়ার, তারপরে হচ্ছে কোরের পরে আরেকটা পাওয়ার। ঠিক আছে, এখন একটা এয়ার গ্যাপ থাকে না, স্টেটরের সাথে রোটরের একটা এয়ার গ্যাপ নাই, একটা গ্যাপ থাকে, কিন্তু যে গ্যাপটা থাকে ওইটাই হচ্ছে এয়ার গ্যাপ। সো এখন কোথায় গেল? রোটরে গেল। রোটরে আপনার রোটরের কপার থাকে, তাই না? ওই কপারের একটা লস হয়। তারপরে এই রোটরের পাওয়ারটাই তো আপনার কনভার্টেড পাওয়ার। এখন আপনি বলতে পারেন রোটরেও তো একটা কোর থাকে, কিন্তু
স্টেটরের পরের তুলনায় এটা অনেক ছোট থাকে, এই জন্য এখানেও লস হয়, রোটরেরও পরে লস হয়, কিন্তু সেটা খুবই কম থাকে, এই জন্য এটা দেয় না বা বলে না। বাট খুব প্রিসাইজ ক্যালকুলেশন করতে গেলে তো লাগে, বাট আমরা এত প্রিসাইজ ক্যালকুলেশন করবো না যেহেতু বইয়ে করা নেই। ঠিক আছে, তারপরে দেখেন ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস। এখন ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটা কোথায় আসবে? ওটা ঘুরতেছে, ঘোরার কারণে একটা ফ্রিকশন লস হবে। সো এই হচ্ছে একটা লস। এই লস হওয়ার পরে এখানে আরেকটা লস হচ্ছে স্প্রে লস। যেই লসটাকে ডিফাইন করা যায় না কিন্তু লসটা আসলে হচ্ছে, ওইটাই হচ্ছে স্প্রে লস। ডিফাইন করা যায় না, কিন্তু আপনি তো মানে শব্দ শক্তি চান না। করে ঢুকে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি তো শব্দ শক্তি চান না, আপনি তো চান না এখান থেকে শব্দ উৎপাদন হোক, আপনি তো চান না এখানে এটা মোটরটা গরম হয়ে যায়। তো এই যে গরম হচ্ছে, শব্দ হচ্ছে, এটা তো একটা এনার্জি। শব্দ শক্তি একটা শক্তি না, এনার্জি না? তো এই এনার্জিগুলো যে জেনারেট হচ্ছে এটা তো ডিফাইন করতে পারতেছেন না মেকানিক্যালি। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি স্ট্রে লস। ওকে, ঠিক আছে। উইন্ডেজ হচ্ছে ফ্রিকশন এন্ড উইন্ডেজ হচ্ছে আপনার ওভারঅল যে ওই এটা রোটরটা ঘুরতেছে, তাতে একটা বিয়ারিং এর উপরই ঘুরতেছে, সেই ঘোরার কারণে প্রচন্ড পরিমাণ ফ্রিকশন হচ্ছে। এই উইন্ডেজ হচ্ছে আপনার এই যে রোটরের যে আপনার তারের যে আপনি উইন্ড করছেন, ওই কুণ্ডলীগুলো পড়াটা একটা লস হতে পারে। হ্যাঁ, সেটা আবার কিন্তু কপার লস না, কপার লস হচ্ছে ওই তারের যে লস হয় সেটা, বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন দেখেন ফাইনালি আপনি যে আউটপুটটা পাবেন এটা হচ্ছে এটা, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার। এখন খেয়াল করেন, হ্যাঁ V out is equal to tau load omega n। আচ্ছা, এটা নিয়ে ম্যাথ আছে, আমরা ম্যাথটা এটা করব না, যেহেতু আজকে সময় মানে নাই, আমরা কালকে করব। কালকে আমরা একটু প্রথমে বলি, কালকে আমাদের ল্যাব ক্লাসটা কিন্তু টোটাল 3 ঘন্টাই হবে ইনশাআল্লাহ। আমরা ল্যাবটাকে ইন্টারঅ্যাক্টিভ করব। হ্যাঁ, প্রথমে আমরা থিওরিটিক্যাল বিষয়ে আলোচনা করব, তারপর হচ্ছে আমরা যতটুকু সময় থাকবে ততটুকু আমরা ল্যাব করব। মানে কালকে যে পার্টটুকু পড়াবো ওটার উপরে কিন্তু ল্যাব হবে। সো একটু কেয়ারফুল থাকবেন, বুঝে আসছে? থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, 3 ঘন্টা লাগবে স্যার, না স্যার।